শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, মন্তব্য করেছেন এম শাখাওয়াত। এরপরে জানিয়ে দেব ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। এরপরে জানিয়ে দেব চুক্তি বাতিল অতটা সহজ নয়, মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, মন্তব্য করেছেন এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মব্যবস্থা উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা চলছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। পতিত সরকার ও তাদের বন্ধু রাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করেছে, কিছু সমস্যা শ্রমিকরা না বুঝে করেছেন। আজ বুধবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয় কার্যক্রম নিয়ে আয়োজিত নাগরিক উৎসের এম শাখাওয়াত হোসেন একথা বলেন। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক যৌথভাবে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তে ওই উৎসবের আয়োজন করেন। পোশাক খাতের অস্থিরতা নিয়ে মন্তব্য করতে গিয়ে এম শাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকরা সদস্য তৈরি করেছেন না, তাদের নিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই পর্যন্ত 4টি জাতীয় নির্বাচন দেশে বিদেশে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের সর্বশেষ 3টি নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, কিভাবে নির্বাচনকে নষ্ট করতে হয় তা নিয়ে পিএইচসি কে করতে দেশের বাইরে যেতে হবে না। এই নির্বাচন ছিল গণতন্ত্রের অফিসের শেষ, তার পরিণতি ইতিমধ্যে দেখা গেছে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভোট ছিল একটি উৎসব, কিন্তু গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয় যখন তা অংশগ্রহণমূলক হয়। অংশগ্রহণ জন্য মানে তৈরি হয়, দল নয়। ভোটারদেরকেও সংস্কৃত অংশগ্রহণ থাকতে হয়। তিনি আশা করে আগামী নির্বাচন যখন হোক তা একটি ব্যতিক্রম নির্বাচন হবে। এম শাখাওয়াত হোসেন বলেন, আগামী দিনে যে নির্বাচন হবে তাতে যারা অংশ নেবেন তারা নিশ্চয়ই গত 3টি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নেন তাহলে তা দুর্ভাগ্যজনক। যাতে কয়েক ভোট ছিনতাই না হয় সেজন্য নাগরিকদের ভোটাধিকার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এম মতিন বলেন, মানুষের মধ্যে অধিকার সচেতনতা জাগিয়ে তুলতে হবে। মানুষের কিছু সংগঠিত অধিকার রয়েছে। গণতন্ত্রের চেতনা জাগ্রত থাকলে শাসনতন্ত্র ও আইনের প্রয়োজন হয় না, আর সেই চেতনা মরে গেলে স্বতন্ত্র ও আইন দিয়েও তা জাগানো যাবে না। তিনি বলেন, মানুষ এখন স্বাধীনতার যে স্বাদ পাচ্ছে তা ধরে রাখার জন্য সতর্ক থাকতে হবে। সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান পরিস্থিতির জন্য সবার দায় আছে। এক্ষেত্রে দায় বেশি রাজনীতিবিদদের। তারা যেসব অঙ্গীকার করেছিলেন সেগুলো বাস্তবায়ন করেননি। বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, দেশ রাজনীতির হাতে। বদিউল আলম মজুমদার বলেন, এই অবস্থা থেকে পরিমাত্রা পেতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রয়োজন। এটি চাপিয়ে দিলে হবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ থেকে সংস্কারের উদ্যোগ নিতে হবে। তবে নাগরিকরা সোচ্চার না হলে কোনো কিছুই সফল হবে না। এই রাষ্ট্রের মালিক হলো জনগণ। সবাই চায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক। এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, তারা আশা করেছেন 17 ডিসেম্বর আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এটা যাতে আর কখনো বাতিল হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। অতীতে ভারতের সঙ্গে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেই অবস্থানে থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চলমান থাকবে, তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে আমরা বিশ্বাস করি না। তাই ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার বেলা 1:30টার দিকে কুমিল্লার কৌরাবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত এক কমার্শিয়াল সমাপনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা বলেন। বর্ডারের ললমরাই মিনিয়াতে টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্জন আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর শীর্ষক প্রশিক্ষণ কমার্শিয়াল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বার্ড এবং আফ্রিকান এশিয়ান ডেভেলপমেন্ট অর্গানাইজ এবং কমার্শিয়াল আয়োজন করে। ভারতীয় অপপ্রচার নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগারতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আপনারা দেখেছেন। ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ এসেছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে এনে তার বৈঠক হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন ভারত। তবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমাদের দিক থেকে জানিয়েছেন গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিতে এবং তিনি যে ভারতে বসে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছে সেগুলো বন্ধ করতে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো চালানো কঠিন হয়ে পড়েছে। এখন কর্মকর্তারা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করছে। এতে নাগরিক
সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটেছে। এরপরও তারা মানুষের সেবা নিশ্চিত করার চেষ্টা করেছে। ইতিমধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যানও বলেছেন স্থানীয় সরকার নির্বাচন জরুরি, তবে এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয় আছে, এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তিনি এ নিয়ে কথা বলবেন নির্বাচন কমিশন ভোটার তালিকার ঝলনাঘাত থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম শেষ করলে তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন। কুমিল্লা বার্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমি এর মধ্যে বোর্ডের বিভিন্ন বিষয় জানিছি। এসব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিছি। তদন্ত প্রতিবেদন এখন আমার কাছে আসেনি। প্রতিবেদন কারো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনের সামনে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আমি উচ্চ পর্যায়ে কথা বলেছি, তবে বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত আছে। সেগুলোর কার্যক্রম শেষ হলে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে। কমার্শিয়াল সমাপনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আফ্রিকান এশিয়ান রুবেল ভ্রেপ্টো অর্গানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান খনসুন্দর। বার্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সমন্বয়ক ও বার্ডের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও কমার্শিয়াল পরিচালক শিশির কুমার মুন্সি বক্তব্য দেন। এ সময় কমার্শিয়াল অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বার্ড সূত্র জানায়, কমার্শিয়ালটের উদ্দেশ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্জনকে সামনে রেখে আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সদস্যরার মধ্যে নীতি নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারীদের কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা। 2 ডিসেম্বর শুরু হওয়া এ কমার্শিয়াল শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া, বাংলাদেশ সহ বিশ্বের 12টি দেশে 20 জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। চুক্তি বাতিল অতটা সহজ নয়, মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। বিদ্যুৎ খাতে চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও তা থেকে বের হয়ে আসাটা অনেক রহবল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, চুক্তি বাতিল অতটা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে, তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে। বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধ 2050 নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে একথা বলেন সৈয়দা রিজওয়ান হাসান। আজ বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন হয়েছে। সম্মেলনের আয়োজক কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত জোট বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইরিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, অনেকের বক্তব্যের আগে সরকারের কিছু চুক্তি বা প্রকল্পের কথা বলা হয়েছে, যেগুলো প্রথম থেকে বিরোধিতার মুখে ছিল। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে সেগুলো ঋণের বোঝাও টানতে হচ্ছে, বসিয়ে বসে টাকা দিতে হচ্ছে। আবার একই সময় জ্বালানি রূপান্তরের একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচ হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে। ড্যামেজ কন্ট্রোল, ক্ষতি নিয়ন্ত্রণ করতেই সরকার অনেকটা সময় লেগে যাচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধার স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ব্যবস্থা নেওয়া হবে। সনদ বাতিল করে স্বেচ্ছায় সরে গেলে ভুয়া মুক্তিযোদ্ধার সাধারণ ক্ষমা পাবেন, অন্যথায় প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই জামজম। বুধবার 11 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা বলেন, বহু অভিযোগ আছে মুক্তিযোদ্ধা না হয়ে অনেক তালিকাভুক্ত হয়েছেন, গ্যাজেটভুক্ত হয়েছেন এবং সুবিধাধীন নিচ্ছেন। এটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তিনি আরো বলেন, আমরা একটা ইনোমিডিয়াম হয়তো দেব, যারা অনমুক্ত এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা তাদের স্বেচ্ছায় এখন থেকে চাল না দেন। যদি যান তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারেন। আর যদি সেটা না হয়, আমরা যেটা বলছি প্রতারণার দায়ে আমরা তাদের অভিযুক্ত করব। 12 বছর 6 মাস 2111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার পর এই বিষয়ে আদালতে মামলা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, আদালতের কাছ থেকে যখন এই বিষয়টি নির্ধারিত হবে তখন তাদের বাতিল করবই। এটার প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব, এরা তাদের শাস্তি ভোগ করে। ফারুক ই আজম বলেন, অন্য যেসব মুক্তিযোদ্ধার তালিকায় অন্য মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছে, আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ও বিষয় হবে। তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়াটা উচিত। তিনি আরো বলেন, আমরা চাই যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা কোনোভাবে যাতে তাদের মর্যাদা নষ্ট না হয় সেটা অক্ষুণ্ণ রেখে বাকি কাজ সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি এক্ষেত্রে সফলতা আসবে।